রিস্কি হয়ে যায়। ধরেন একটাতে হয়তো হিট খাইলো আর একটা তো হইলো না। এই জায়গাটা আসাটা আমাদের আমরা যেই ফ্যামিলি থেকে বিলং করি একটু স্বপ্নের মতোই, একটু না বড় স্বপ্নেই যে আমরা কখনো ইউটিউবে একজন কন্টেন্ট মেকার হব বা ইউটিউবার হব। আমার মা একজন সরকারি চাকরিজীবী, বাবা একজন ডাক্তার। বিয়ের বাড়িতে ভিডিওগ্রাফি কাজ করে, এটা আমার মোটামুটি 4 বছর করা হয়েছে। আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে বুঝতে পারতেছেন যে ফিল্ম অ্যান্ড মিডিয়া পড়াটা আসলে অনেক বড় একটা বিষয়। এখানে টাকা আসলে যে পড়াশোনার পেছনে প্রায় 8-10 লাখ টাকা বা 20 লাখ টাকা যাই হোক খরচ হোক না কেন প্রাইভেট ইউনিভার্সিটিতে, ওটা আসলে বড় অঙ্কের অ্যামাউন্ট। আমার প্রথম ইয়েটা হলো যে আমি এখন দেশ ঘুরতে বেরোবো, তখন যে ইউটিউব করবো এটা তারপরেও কিন্তু আমার যেহেতু আমার একটা সাপোর্ট আছে, আমার এখান থেকে ইনকাম হচ্ছে, ব্যবসা থেকে হয়তো বা অল্প কিছু টাকা সেভ করে যে আমি আমাদের দেশটা দেখব, ওইটা নিয়ে কোনো আশা ছিল না, এটা জাস্ট আপলোড করে রাখা। কিন্তু আনফর্চুনেটলি এই ভিডিওটা 15-20 দিনের মাথায় দেখলাম যে 1 লাখ ভিউজ ক্রস করছে। কিন্তু সবাই কিন্তু ইউটিউবার না। হ্যাঁ, ইউটিউবের অনেকে বলে যে ফেসবুকে ভিডিও মানে সেই ইউটিউবার, আসলে সে তো ইউটিউবার না, সে কন্টেন্ট ক্রিয়েটর হতে পারে। মালদ্বীপ আসার জন্য আপনি কয় দিনের ট্যুর প্ল্যান করবেন? দুজন আসলে কত টাকা বাজেট নিয়ে আপনাকে আসতে হবে? আর এই মালদ্বীপ ট্রিপের আপনার প্ল্যান কি হবে? যদি মালদ্বীপে ইমিগ্রেশনে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার এয়ার টিকিট দেখান, রিটার্ন এয়ার টিকিট দেখাবেন, আর হচ্ছে যে কয়দিন থাকবেন প্রতিদিনের হোটেল বুকিং দেখাই দিবেন। লোকাল সিম সংগ্রহ করা, এবং সেটা কিন্তু আপনি আপনার পাসপোর্ট শো করে ফ্রিতে নিতে পারবেন। যেদিন আপনি মালদ্বীপ পৌঁছাবেন জানবো এই দ্বীপ সম্পর্কে খুঁটিনাটি অনেক কিছু, তাছাড়াও দেখবো এখানকার জনপ্রিয় বিকিনি বিচ। ট্রাভেল উইথ শিশির দেব। শিশির দেবের পেছনের গল্প, সামনে চলার গল্প এবং তার এ পর্যন্ত গড়ে ওঠার গল্পটাই তার মুখে চলুন শুনে আসি। হোটেল না ঠিক, উনার বাড়ি। উনি কিন্তু বাংলা বুঝে, ঠিক আছে, প্রথমে কিন্তু বুঝতে পারি নাই। শ্রীলঙ্কার অন্য শহরগুলোর তুলনায় এই শহরটা কিন্তু দেখে বুঝতে পারছি একদম ডিফারেন্ট। সকালের কনকনে স্নিগ্ধ হাওয়া গায়ে লাগিয়ে বেরিয়ে পড়ি এই শহরটা দেখার জন্য। স্পেশালি এই শহরটা যেহেতু চায়ের জন্য বিখ্যাত, তো প্রথমে যাচ্ছি চা বাগান দেখার জন্য। এই জায়গাটা আসাটা আমাদের আমরা যেই ফ্যামিলি থেকে বিলং করি একটু স্বপ্নের মতোই, একটু না বড় স্বপ্নেই যে আমরা কখনো ইউটিউবে একজন কন্টেন্ট মেকার হব বা ইউটিউবার হব। আজকে থেকে আমাদের প্রায় 15 দিনের ট্যুর শুরু। আমাদেরকে মাত্র খাবার দিয়ে গেছে, অপশন দিয়েছিল 2টা, এক হচ্ছে বিফ আর একটা হচ্ছে চিকেন। যে আমি ভবিষ্যতে হয় আমি কোনো একটা কন্টেন্ট মেক করব, না হলে সিনেমা বানাবো, নাটক বানাবো, বা এই সেক্টরে কিছু একটা তার অবশ্যই তার থাকতে হবে, আগ্রহ থাকতে হবে। তো আমার ছোটোবেলা থেকেই ক্যামেরার প্রতি প্রচণ্ড পরিমাণে আগ্রহ ছিল। তো যখন একটু বুঝার বয়স হইলো তখন থেকে আমি যেটা করি, আমার ফ্যামিলির আসলে কখনোই আর্থিক সমস্যা ছিল না, কারণ আমার মা একজন সরকারি চাকরিজীবী, বাবা একজন ডাক্তার। তো সেই জায়গা থেকে, সে ফ্যামিলি থেকে আমি ভাবলাম যে আমি বাবা মার থেকে আমার যেই হাত খরচের টাকাটা এটা না নিয়ে নিজে, যেহেতু ক্যামেরার প্রতি খুব আগ্রহ, তো একটা ক্যামেরা আমার দাদুর থেকে আমি একটা ক্যামেরা পাই গিফট। বিয়ের বাড়িতে ভিডিওগ্রাফি কাজ করে, এটা আমার মোটামুটি 4 বছর করা হয়েছে। কিন্তু যখন মনে হলো যে না, আমাকে আরও বেটার কিছু করতে হবে, তখন আমি ফ্যামিলির কাছে অ্যাপ্রোচ করি যে আমি ফিল্ম অ্যান্ড মিডিয়া নিয়ে পড়তে চাই। তো সাধারণত ফ্যামিলিগুলো তো মানে আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে বুঝতে পারতেছেন যে ফিল্ম অ্যান্ড মিডিয়া পড়াটা আসলে অনেক বড় একটা বিষয়। এখানে টাকা আসলে যে পড়াশোনার পেছনে প্রায় 8-10 লাখ টাকা বা 20 লাখ টাকা যাই হোক খরচ হোক না কেন প্রাইভেট ইউনিভার্সিটিতে, ওটা আসলে বড় অঙ্কের অ্যামাউন্ট। 17-17 সাল আমি যখন দেখলাম যে আসলে আমাদের বাংলাদেশের সিনেমা বা নাটকের অবস্থা খুব একটা ভালো না, তখন আমার প্রথম ইয়েটা হলো যে আমি এখন দেশ ঘুরতে বেরোবো, তখন যে ইউটিউব করবো এটা তারপরেও কিন্তু আমার যেহেতু আমার একটা সাপোর্ট আছে, আমার এখান থেকে ইনকাম হচ্ছে, আমি ভালো একটা প্রতিষ্ঠান দাঁড় করাইছি। আমার বিডি বাজার নামে একটা প্রতিষ্ঠান ছিল, সেটা দাঁড় করানোর পরে এটা মোটামুটি আমার এখানে ভালো ইনকাম হচ্ছে। এই যে আমার ব্যবসা থেকে হয়তো বা অল্প কিছু টাকা সেভ করে যে আমি আমাদের দেশটা দেখব, অল্প অল্প টাকা সেভ করে আসলে এই ট্রাভেলিংটা শুরু হয় আমার। আচ্ছা, তো সেই ট্রাভেলিংটার আরও কিছু গল্প শুনবো আমরা, একটু ওদিকে একটু হেঁটে হেঁটে গল্পটা শুনতে চাই আপনার কাছে, যেহেতু একজন ট্রাভেলারই আপনি। ইউটিউব শুরু করার জন্য কিন্তু আমি কোনো কন্টেন্ট তৈরি করি নাই। এটা যেহেতু আমি নাটক সিনেমার প্রতি সেই ক্ষেত্রে আমি ইউটিউবটাকে আসলে একটু ছোট করে দেখতাম যে না এটাতে কি কাজ করব, এইটাতে তো আসলে তেমন কিছু করার নাই। কিন্তু যেটা ঘটনা হইলো, আমি আর আমার গার্লফ্রেন্ড ঘোরাঘুরি করতাম, ডে ট্রিপে আমরা বের হইতাম যে আচ্ছা ঠিক আছে আজকের দিনটা এখানে, ধরেন ডে ট্রিপে সীতাকুণ্ড যাওয়া যায়,
অথবা ঢাকার আশেপাশে কোথাও থেকে আমরা গাজীপুর থেকে ঘুরে আসলাম। এভাবে অনেকগুলো জায়গায় আমরা ঘুরছি। ইকেন বা যাই হোক এই ধরনের ব্র্যান্ডে খুবই কম দামি, হয়তো বা 3-4 হাজার বা 5,000 টাকা বা 10,000 টাকার ভিতরে ওই একটা ডিভাইস নিয়ে আমি ঠিকই ফ্লাইটে চড়ে বসলাম এবং পুরো ফ্লাইটের এক্সপিরিয়েন্সটা আমি ভিডিওতে রেকর্ড দিলাম। বার্থডে সেলিব্রেট করলাম, আবার বাসে করে রিটার্ন করলাম। বাসে এসে জাস্ট ওইটাকে একটু ভয়েস টয়েস দিয়ে যে আমি 1,500 টাকা, যেহেতু ক্যাপশনটা ছিল বড় বিষয় যে 50% ডিসকাউন্ট বা বাসের টাকায় ফ্লাইটে, তো 1,500 টাকা। তখন ফ্লাইটের টিকিটের দাম 3500 টাকার মতো ছিল। আমি 1,500 টাকা ফ্লাইটের টিকিট কাটলাম এবং সেই ভিডিওটা প্রথম ইউটিউবে আপলোড করছি। আপলোড করার পর কিন্তু এটা আসলে আমি ভিউজ পাবো এমন কিছু না, এটা শুধুমাত্র কি যে আমি একটা জায়গায় গেলাম, সে স্মৃতি হিসেবে আমার এখানে ডিভাইসে থাকুক। এমনকি এমন একটা ইমেলে আপলোড করছি যে ইমেলটা এখন ইউটিউব চলতেছে, ওই ইমেলটা আসলে যে কোনো কারণে ইউটিউব মানে জিমেল ব্লক করে দিছে, মানে তখনই ব্লক করে দিছিল। এটা মানে ওইটা নিয়ে কোনো আশা ছিল না, এটা জাস্ট আপলোড করে রাখা। কিন্তু আনফর্চুনেটলি এই ভিডিওটা 15-20 দিনের মাথায় দেখলাম যে 1 লাখ ভিউজ ক্রস করছে। বিভিন্ন মানে এই যে মানুষের একটা মানুষের সাথে কানেকশান হচ্ছে, এখান থেকে আমার এই নেশাটা পেয়ে বসে যে মানুষকে আমি কানেক্ট করতে পারতেছি একটা জায়গায়। এই ভিডিওটা ক্রমান্বয়ে 1 মাসের ভেতরে 5.5 লাখের মতো ভিউজ হয়েছে। এটা তো ভাই আমার কাছে একটা স্বপ্নের মতো। আমি যখন ক্যাম্পাসে গেলাম, আমার একটা ফ্রেন্ড বলতেছে তো একটা ভিডিও দেখছি। এই প্রথম কারোর থেকে শোনা যে আমার একটা ভিডিও দেখছি ইউটিউবে, এমনকি এই যে ভিউজ হচ্ছে, এটা কিন্তু আমি কারোর থেকে বলতেছি না, এমনকি আমার গার্লফ্রেন্ড থেকে মানে তিথি থেকেও বলতেছি না। তো যেই কথা সেই কাজ, আমি সেন্ট মার্টিন গেলাম, সেন্ট মার্টিন গিয়ে বাসায় ফিরলাম, ভিডিও করলাম, কোনো রেসপন্স নাই, ভিডিওতে কোনো ভিউজ নাই। আগের ভিডিওটা কত 5 লাখ 5.5 লাখ ক্রস করছে, কিন্তু বাসায় এসে দেখি এই ভিডিওগুলো 200-300 ভিউজও হচ্ছে না। আচ্ছা, নিশ্চয়ই আমার কোনো যেখানে ভুল খুঁজে পাই সেখানে আমার কোনো ঘাটতি থাকতে পারে, এটা হচ্ছে আমার বিষয়। যে তো পরবর্তীতে আমি কিন্তু সাজেকে ট্রিপ দিলাম। সাজেক শব্দটা মানুষ জানতো না, তখন জানলেও শুধুমাত্র ট্রাভেলাররা জানতো, ট্যুরিস্টরা কম জানত। আসলাম, ভিডিওগুলো ছাড়লাম, 5টা এপিসোডে মানুষ পছন্দ করলো। প্রত্যেকটা আনুমানিক 8 লাখ 9 লাখ অথবা 1 মিলিয়নের মতো ক্রস করতেছে। তখন ফাইনালি যে না, আমি ইউটিউবে এখন থেকে ভিডিও বানাবো। আচ্ছা, আপনি তো আসলে আগে বাইক নিয়ে ট্রাভেল করতেন, তারপরে পরবর্তীতে আপনি বাইকটা বাদ দিয়ে সম্ভবত অন্য কোনো মাধ্যমেও গিয়েছিলেন। তো এই ট্রাভেলিংয়ে বাইক বা গাড়ি বা ধরুন যে বিভিন্ন মাধ্যমে যাওয়াটা, এটা আসলে কস্টিং বা আসলে কেমন? বাইকে ট্রাভেলের বিষয়টা হচ্ছে কি, আমি বাইকটা আসলে কিনা করোনার সময়তে কিনা আর কি। ওই যে বললাম, একটা বিজনেস কন্টিনিউ করতাম, বিজনেসের টাকা দিয়ে ঘুরতাম। তো করোনার সময় আমার বিজনেসটা বন্ধ হয়ে যায়, অনেক দিন বন্ধ ছিল, আমি সাস্টেন করতে পারিনি, আমার ইনভেস্টমেন্ট তেমন ছিল না। এদিকে ইউটিউবটাও কন্টিনিউ করতেছি, কিন্তু একটা সময় আমি ঢাকা ছেড়ে দিই, ঢাকার বাসা ভাড়াটা আমি কন্টিনিউ করতে পারতেছিলাম না। ইউটিউব থেকে প্রথম আমার পেমেন্ট $8,500 টাকা, $100 আসে প্রথম পেমেন্ট। এই টাকা দিয়ে ঢাকা শহরেই থাকা কি সম্ভব? এটা জাস্ট তখন শখ হিসেবেই ধরে রাখছি। কিন্তু যখন করোনাটা শুরু হয়, করোনার সময়টাতে 19, 20, 21 ওই সময়টাতে আমি চিন্তা করলাম যে সব ছেড়ে দিই, ইউটিউবের দিকে ফোকাস দিব। বলতে গেলে আমরা একজন ইউটিউবার, কিন্তু সবাই কিন্তু ইউটিউবার না। হ্যাঁ, ইউটিউবের অনেকে বলে যে ফেসবুকে ভিডিও বানায় সে ইউটিউবার, আসলে সে তো ইউটিউবার না, সে কন্টেন্ট ক্রিয়েটর হতে পারে। কিন্তু ইউটিউবের ব্যাপারটা কিন্তু অনেক আগ থেকে শুরু হয়েছে। তো আমি করোনার সময়তে বাইক কিনছি, তাও 50% বাকি রেখে টাকা বাইক কিনছি, এবং সেই বাইকটা দিয়ে আমি ট্রিপ শুরু করছি এবং বান্দরবনের বিভিন্ন জায়গায় কিন্তু আমি বাইকে ট্রাভেল করছি। পাশাপাশি যখন বাইক ছিল না, তখন কিন্তু সকল ট্রেকিং স্পটগুলো যেখানে মানুষ বলতে ট্রাভেলাররা তো যাইতো, ট্যুরিস্টরা হয়তো বা সব জায়গায় রিচ করতে পারতো না, তাদেরকে নতুন নতুন জায়গা দেখানো শুরু করছি। যখন বিয়ের প্রসঙ্গটা আসলো, যে বিয়ের টাইমটা এখন বিয়ের টাইমে আমি চিন্তা করলাম যে আমার নিজের টাকা বিয়ে করব। বাইক বিক্রি করে দেওয়া হয়েছে, বাইকের টাকা দিয়ে বিয়ে করছি, সাথে কিছু টাকা জমিয়ে বিয়ে করছি। বিয়ে করার পর এবং আমরা কিন্তু এখন দুজন একসাথে হইলাম। একসাথে হওয়ার পর এই যে আমার মনোবলটা, যে আমি এখন যে কোনো জায়গায় স্ট্রংলি যাইতে পারবো। আমরা এবার ফাইনালি ট্রিপে বের হয়েছি, 2 মাসের ভিতরে আবারও বাইক কিনা হয়েছে, এবং বাইকের ট্রিপটা আমাদের মোটামুটি স্মুথ ছিল, কিন্তু এটাতে পরিশ্রম অনেক। তখন পর্যন্ত ইউটিউব যে টাকাটা আসতো, এটা কিন্তু আমার এনাফ না। আমি আগের ব্যবসার টাকা জমানো সব টাকা বার্ন করে দিছি। এখানে যে সমস্যাটা হইলো যে ইউটিউবের টাকা দিয়ে তো আসলে অন্তত বিয়ের আগে ব্যাচেলার লাইফ কন্টিনিউ করা গেলে বিয়ের পর তো পসিবল না। কাকতালীয়ভাবে যে ঘটনাটা হয়েছে, তখন ফেসবুক মনিটাইজেশন দেওয়া শুরু করছে। তার মানে আমি ইউটিউবে যে কন্টেন্টগুলো তৈরি করি, পাশাপাশি সেটা ফেসবুকেও ছাড়তে পারবো এবং ফেসবুকের জন্য ডেডিকেটেড ভিডিও বানাইতে পারবো।
ভিডিও আমি বিয়ে সম্ভবত 7 মাস বা 8 মাসের মাথায় কিন্তু ফেসবুকে মনিটাইজেশন পাইছি, তার মানে আমার ইনকামের নতুন একটা সোর্স সৃষ্টি হলো। তখন কিন্তু স্পন্সরের এত ছিল না। এখন ব্যাপারটা হচ্ছে কি, দেশের বাইরে যখন আমরা ট্রিপ করতে যাই সেখানে তো পরিশ্রম বেশি। এখন ইউটিউবে ইনকাম করব, পাশাপাশি নিজের যেটা হচ্ছে শখ ট্যুর করা, অন্নপূর্ণা বেস ক্যাম্প যাওয়া কিন্তু খুব সোজা ব্যাপার না। এখানে আমাদেরকে প্রায় 70 কিলোমিটার হাঁটতে হয়। তো ইউটিউবটা ইজি না। আর আপনি মন থেকে ইউটিউব বলতে ট্রাভেল ইউটিউবার যদি হন, তাহলে মন থেকে আপনাকে ট্রাভেল করতে হবে। ঘুরে 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 কে খোঁজে কাহারে ফুলের ওই পাহাড়ে, নরম নরম সকালে বিকেলে রই আদরে ওহরে ওহরে, ঘুরে 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 পায়েতে মল বাজে রে পায়ের তালে তালে, পায়েতে মল বাজে রে পায়ের তালে তালে, মাদলিয়া বাজায় মাদল মাদলিয়া মাদলে ওহরে। কি বলবো, প্রত্যেকটা গল্পে কিন্তু ট্রাভেল করতে গিয়ে, কিন্তু ট্রাভেলে যেটা সমস্যা হয় যে আমাদের অনেক প্রতিবন্ধকতা ফেস করতে হয়। সেটা যদি শুনতে চান, সেটা কিন্তু বলার কোনো মানে অভাব নাই। অনেক জায়গায় আমরা ট্রাভেল তো হ্যাপিনেস, এটা প্রত্যেকটাই মজার স্মৃতি, কিন্তু খারাপ স্মৃতিটা কেউ কি শুনতে চায়? প্রথম অবস্থায় কিন্তু আমরা এই যে ট্রাভেল করতে গিয়ে কী কী প্রবলেম ফেস করছি সেটা শেয়ার করতাম না, কিন্তু পরবর্তীতে কিন্তু ক্রমান্বয়ে আপনি যদি দেখছেন হয়তো বা আমরা নেপালে বা শ্রীলঙ্কাতে, মালদ্বীপে বা ইন্ডিয়াতে যেখানে আমরা ফেস করি সেটা শেয়ার করি। মালদ্বীপে যাওয়ার পর সমুদ্রের মাঝখানে গিয়ে স্নোরকেলিং করব, তখন আমার প্রথম মেমোরি কার্ডটা হারায়। মালদ্বীপ যাওয়ার পথে আমার এটাতে বাংলাদেশ থেকে মালদ্বীপ যাওয়ার জন্য সকল ছিল, মানে কি বলবো, সকল ফুটেজগুলো ছিল। গোপ্রোতে সম্ভবত পানি ঢুকছে, তখন আমি ওই মালদ্বীপে ওইখানে জাস্ট চেক করতে গেছিলাম যে মেমোরি কার্ডটা খুলে একটু আলাদা রেখে কিছুক্ষণ এটাকে শুকাইতে দিব, কিন্তু এটি স্প্রিং করে পানিতে পড়ে গেছে। তার মানে হচ্ছে আমার ফুটেজগুলো সব গেছে। সেখান থেকে শ্রীলঙ্কা গেলাম। শ্রীলঙ্কা যাওয়ার পর প্রথম আমার পকেট থেকে ওয়্যারলেস মাইক্রোফোনটা চুরি হয়ে গেল, যেভাবে চলে গেল। তারপরে আমার ফেসবুক বা ইউটিউবে আমার কপিরাইট স্ট্রাইক আসলো, থ্রেট আসলো, টাকা দিলে ছেড়ে দিবে। ফাইনালি ওনাকে কাজ দেই, উনি কেস নাম্বারগুলো নিল। উনি রাত 4টা বাজে আমাকে রিপ্লাই দেয় যে দেখেন আপনার একটা কন্টেন্ট কিন্তু রিস্টোর হয়েছে, মানে একটা কন্টেন্টের কপিরাইট স্ট্রাইক সে উঠাই নিছে, যে কপিরাইটটা দিছে আর কি। একটু স্বস্তি পাচ্ছিলাম যে না, ফাইনালি আমার পেজের একটা কন্টেন্ট তো রিটার্ন আসে, তার মানে সবগুলো আসতে পারে। এই লোককে বিশ্বাস করা যায়। চাকরি বা একজন ডিরেক্টরের কথা বলি, সেও কিন্তু এত পরিশ্রম করার পরে এই টাকাটা বের করতে তার অনেক কষ্ট হয়ে যাবে, আমার একটা ধারণা বলতেছে। যেহেতু আমি এই সেক্টরে পড়াশোনা করছি, রিস্কি হয়ে যায়। ধরেন একটাতে হয়তো হিট খাইলো আর একটাতে হইলো না, তখন কিন্তু তার আসলে তো পুরো ইনভেস্টমেন্টটা করে হচ্ছে আপনার প্রোডিউসার, কিন্তু ডিরেক্টর শুধু তার হয়ে পুরো কাজটা করে দেয়। কিন্তু দিন শেষে তার একটা দুইটা কাজে হয়তো বা হিট খাইতে পারে, কিন্তু একজন ইউটিউবার কিন্তু বর্তমানে খুব ভালো টাকা ইনকাম করে।